লেখক অনির্বাণ মজুমদারের হ্যালো, আই লাভ ইউর ওয়াইফ। একটা আননোন নম্বর থেকে অনবরত এনার কাছে ফোন আসছিল। নম্বরটা রিসিভ করলেই কলটা কেটে দিচ্ছিল ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি। এরকম 2-4 বার হবার পর এনা রাজাকে দেখালো নম্বরটা। রেগে গিয়ে রাজা ওর নম্বর থেকে আননোন নম্বরটাকে ডায়াল করলো। অবাক কাণ্ড! সার্ভিস প্রোভাইডার বলে উঠল, দিস নম্বর ডাজ নট এক্সিস্ট। গত পরশু রাজার বিয়ে হয়েছে, আজ ফুলশয্যা। এখন প্রতিটি মুহূর্ত রাজা আর এনার মধুচন্দ্রিমা যাপন। এর মধ্যে যদি ব্যাঘাত ঘটে কার ভালো লাগে? এনা রাজার লোমশ বুকে উলি কাটছিল পোষা বিড়ালের মতো। রাজা ওর মুখটা যেই চুম্বনে ভরিয়ে দিতে যাবে, অমনি আবার এনার ফোনটা বেজে উঠল। রাজা অধৈর্য হয়ে ফোনটাকে সুইচ অফ করে রাখল। প্রেম করতে গিয়ে রাজা ভুলেই গেছিল কয়েকটা জিনিস কেনার আছে বাজার থেকে। তাই সকালে ঘুম থেকে উঠে বড় গাড়িটা নিয়ে বেরিয়ে গেল রাজা। খড়িদারি করে ফেরার পথে রাজার ফোনটা বেজে উঠল। রাজা দেখল এনার ফোনের ওই আননোন নম্বরটা। হ্যালো, কে? আমায় তুমি চিনবে না। কে তুমি? মনে করো আমি তোমার ওয়েল উইশার। আমি তোমাকে সতর্ক করতে এসেছি। কিসের সতর্কতা? তোমার একজন শত্রু রয়েছে, তা কি তুমি জানো? কে আবার আমার শত্রু? যে তোমার বউকে তোমার থেকেও বেশি ভালোবাসে, সে তোমার শত্রু। কে সে? তুমি কি তোমার শত্রুকে দেখতে চাও? হ্যাঁ। তুমি এখন যে কফি শপটার সামনে দাঁড়িয়ে আমার সাথে ফোনে কথা বলছো, সেই কফি শপের ভেতরে 2 নম্বর টেবিলে বসে আছে তোমার শত্রু। রাজা ফোনটা কেটে দিয়ে গাড়ি থেকে নেমে ঘাড়টা ঘোরাতেই কফি শপটিকে দেখতে পায়। দ্রুত গতিতে রাজা কফি শপে ঢুকে 2 নম্বর টেবিলের দিকে এগিয়ে যায়। 2 নম্বর টেবিলে তখন একটা লোক পেছন ফিরে কফিতে চুমুক দিচ্ছিল। রাজা লোকটার সামনে যেতেই লোকটা ঘাড় ঘুরিয়ে রাজাকে দেখল। রাজা চমকে গেল। আরে, এ তো অর্জুন, রাজারই বাল্যবন্ধু। আরে রাজা, তুই তুই এখানে? বসের জন্য ওয়েট করছি। তোর কি খবর বল? ফুলশয্যা কেমন কাটলো? উফ, আগে একটা কফি বলতো আমার জন্য। কি হয়েছে তোর? আর বলিস না, কাল থেকে একটা আননোন নম্বর থেকে ফোন করে কে একজন সমানে জ্বালিয়ে যাচ্ছে। লোকটার আবার স্টামারিং প্রবলেম আছে, মানে গোদা বাংলায় তোতলা। ধুর, ওসব নিয়ে কেউ মাথা খারাপ করে? তুইও তেমনি, অল্পেই মাথা গরম করে ফেলিস। বাস্তবিক রাজা খুবই মাথা গরম প্রকৃতির লোক। সামান্য কারণেই সে অসম্ভব মাথা গরম করে ফেলে এবং অসম্ভব কাজ করে ফেলে নিজের অজান্তে। এই তো সেদিন দোকানদার অন্য খদ্দের সামলে রাজার প্রয়োজনীয় জিনিসটি দিতে দেরি করার জন্য রাজা বেমালুম দোকানদারের কলার চেপে ধরেছিল। সে এক ধুন্ধুমার পরিস্থিতি। নেহাত অর্জুন সামনে ছিল, তাই পরিস্থিতি সামলানো গেছিল, নইলে একটা অনর্থ বেঁধে যেত সেদিন। আজ রবিবার, অফিসের তাড়া নেই। অবশ্য এমনিতে 7 দিনের ছুটি নিয়েছে রাজা। একটা শর্ট ট্রিপ দিয়ে আসবে মন্দারমণিতে। কালই বেরোবে ওরা। তাই টুকিটাকি জিনিস কেনার জন্য রাজা বাজার গেছিল। রাজা কফি বানিয়ে এনাকে দিয়ে নিজে খেতে খেতে একটা গানের সুর ভাজতে ভাজতে বারান্দায় এসে দাঁড়ালো। ঠিক এমন সময় এনার ফোনটা বেজে উঠল। রাজা শুনতে পেয়ে ছুটে ঘরে ঢুকলো, কিন্তু ততক্ষণে এনা ফোনটা কেটে দিয়েছে। কে করেছিল ফোন? আর কে? ওই রং নম্বর। আমি পুলিশে দেব ওই নম্বরটাকে। উফ, তুমি এত সামান্য ব্যাপারে ক্ষেপে যাও কেন বলো তো? করুক না ফোন, রেসপন্স না করলেই তো হলো। মন্দারমণির সমুদ্র সৈকতে ওরা চুটিয়ে আনন্দ করছিল। সমুদ্রের ফেনিল জলরাশির আমেজ নিয়ে ওরা সমুদ্রে ভাসছিল। জায়গাটা নিউলি ম্যারিড কাপলদের পক্ষে আদর্শ জায়গা। শান্ত, নির্জন এবং মনোরম পরিবেশ। বেলাভূমি বরাবর হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে গেছিল। এমন সময় রাজার ফোনটা বেজে উঠল। হ্যালো,
তুমি আমার কথা বিশ্বাস করলে না। কে তুই? বারবার আমাদের বিরক্ত করছিস। নম্বরটা এবার পুলিশে দেব? দিয়ে দেখতে পারো, বিশেষ সুবিধা হবে বলে তো মনে হয় না। তার থেকে আমার কথা মন দিয়ে শোনো। তোর ওই বকওয়াস তুই তোর কাছে রাখ। বেশ, কিন্তু এখন জোয়ারের সময়। বউকে পাড় থেকে উঠিয়ে নিয়ে আসো। তোমার বউ সমুদ্রের খুব কাছে চলে গেছে। দুর্ঘটনা বলে কয়ে আসে না। স্কাউন্ড্রেল, তার মানে তুই এখানেই আছিস? ফোনটা কেটে রাজা বেলাভূমির চারিপাশটা লক্ষ্য করে, কিন্তু কোনো হদিশ করে উঠতে পারে না। দূরে একটা জেলে নৌকো পাড়ে নোঙর বাঁধার চেষ্টা করছে। কয়েকটা শকুন একটা কুকুরের লাশকে তখন ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল। রাজা হোটেলে ফিরে এলো একটা তীব্র অস্বস্তি নিয়ে। মন্দারমণি থেকে ফিরে রাজা অর্জুনকে নিয়ে লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেনটা লজ করিয়ে আসে। সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নম্বরটা ভেরিফাই করে পুলিশ জানায় নম্বরটা পরিমল রায় নামক এক ব্যক্তির, কিন্তু সে মৃত। পরিমলের মোবাইলটা আবার চুরি হয়েছে, থানায় ডায়েরিও করা হয়েছে তার জন্য। পরিমলের পরিবারের লোকেরা ডায়েরির কাগজ দেখিয়েছে পুলিশকে। পুলিশ নম্বরটা ডিঅ্যাক্টিভেট করেনি রাজার কথায়, কারণ তাতে নম্বরটা ট্র্যাক করা যাবে না। নম্বরটা ট্র্যাক করে দেখা গেছে নম্বরটির লাস্ট লোকেশন ছিল মন্দারমণি। সপ্তাহখানেক ফোন আসেনি। রাজার অস্বস্তিটা ফিকে হতে থাকে। ওরা আজ বেরোয়, মুভি দেখবে মাল্টিপ্লেক্সে, খাওয়া দাওয়া করবে হোটেলে। মুভি দেখে হোটেল মহারাজা ইনে ঢোকে ওরা। খাবারের অর্ডার দেয় রাজা। এমন সময় ফোন ঢোকে রাজার মোবাইলে। লোকাল ল্যান্ডলাইন থেকে ফোনটা এসেছে। বিএসএনএল-এর ব্রডব্যান্ড কানেকশন। বউকে মহারাজায় নিয়ে এসেছো? ওটা তো একটা চিপ হোটেল, তার থেকে হোটেল অন্নপূর্ণাতে যেতে পারতে। শুয়োরের বাচ্চা! আহ, খামোখা মুখ খারাপ করছো কেন? আশেপাশে টেবিলের লোকেরা তাকাচ্ছে তোমার দিকে। তুই কি চাইছিস জানোয়ার? কিছু না, কেবল তোমার বন্ধুর থেকে সাবধান করছি তোমাকে। কাল রাত 8টার সময় তুমি বাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে থেকে নজর রেখো তোমার বাড়ি, তাহলে তুমি বুঝতে পারবে। বউকে বলো না কিছু, অন্ততপক্ষে একটিবার আমার কথা শুনে দেখো। লোকটার কথায় একটা আরতি ঝরে পড়ছিল। কেন জানি না রাজা এবার বিশ্বাস করল লোকটিকে। দেখাই যাক না কি বলতে চাইছে লোকটা। পরদিন রাত 8টার সময় রাজা বাড়ি থেকে বেরিয়ে একটা গলির আড়াল থেকে বাড়ির দিকে নজর রাখতে লাগলো। সময় যেন কাটতে চাইছে না। সেকেন্ডগুলোকে তখন ঘন্টা বলে মনে হচ্ছিল রাজার। বেশ কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামলো রাজার বাড়ির কাছে। গাড়ি থেকে লং কোট, হ্যাট আর গামবুট পরে নামলো এক ব্যক্তি। নিয়ন বাতির আলোয় লোকটার মুখ দেখা গেল অর্জুন। অর্জুন কেন এই সময় বাড়িতে এসেছে? তবে কি রাজার অনুপস্থিতিতে ও আসে এনার কাছে? রাগে রাজার গোটা শরীর কাঁপতে লাগলো। অর্জুন গাড়ি থেকে নেমে দ্রুতগতিতে সেধিয়ে গেল লিফটে। অর্জুনের হাতে ছিল পুষ্পস্তবক লাল গোলাপের। রাজা অর্জুনকে অনুসরণ করতে যেতেই ফোনটা বেজে উঠল। হ্যালো, কি হলো? দেখতে পেলে এসব? রাগ হচ্ছে তোমার জানি, কিন্তু এখন তুমি কিছু করো না। কেন? উপযুক্ত সময় আসতে দাও। তুমি বরং বন্ধুকে আর বউকে ফোন করে ওরা রেসপন্স দিচ্ছে নাকি দেখো। রাজা লোকটার কথা মতো অর্জুন আর এনাকে ফোন করে, কিন্তু দুটি ফোনই সুইচ অফ হয়ে গেছে তখন। রাজা গলির পাশে হাইড্রেনের উপর থাকা কালভার্টটার উপর বসে পড়ে। 2 হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরে। কি করবে কিছু ভেবে পায় না। অর্জুনকে একসময় বেরোতে দেখে রাজা। অর্জুন দ্রুত গাড়িতে চেপে পড়ে। রাজা কালভার্ট থেকে উঠতে যেতেই আবার ফোন আসে। বলেছিলাম না এখন কিছু নয়। তো কখন? আমি স্কাউন্ড্রেলটাকে খুন করব। বাস্টারটার এত বড় সাহস! করবে বন্ধু, করবে। নির্জন একটা জায়গায় ওকে খুন করবে যাতে কেউ তোমায় না দেখে। কোথায় পাবো এমন জায়গা? তুমি গলির মাথায় যে ফোন বুথটা আছে সেখান থেকে ওকে ফোন করে সাধু বাবার জঙ্গলে ডাকো। ওখানটা এখন ধুধু ফাঁকা নির্জন।
আর তুমি যে কালভারটার উপরে বসে আছো তার তলায় হাত ঢোকাও। একটা গর্ত পাবে, ওই গর্তে আছে তোমার জন্য একটা মাউসার পিস্তল, তোমার লাগবে ওটা। রাজা জামাটা উঠিয়ে মাউসারটাকে কোমরে গুজে বুথ এসে ফোন করে অর্জুনকে, আর সাধু বাবার জঙ্গলে ওকে ডাকে। অর্জুন প্রস্তাবটা শুনে একটু হকচকিয়ে যায়, কিন্তু বাল্যবন্ধুর কথায় সাধু বাবার জঙ্গলে যেতে সম্মত হয় অর্জুন। এনার ফোন আসে এ সময়। রাজা ফোনটা কেটে দিয়ে মেসেজ করে দেয় এনাকে। রাগে ফুঁসছে তখন রাজা। বাড়ি ফিরে এনার সাথেও একটা এসপার কি ওসপার করবে সে। ধীর পদক্ষেপে সন্তর্পণে রাজা এগোতে থাকে তার অভীষ্ট লক্ষ্যে। চাঁদের আলোয় দেখতে পায় রাজা তার শিকারকে। লং কোট, হ্যাট আর গামবুট পরে দাঁড়িয়ে আছে অর্জুন। পেছন ফিরে সিগারেট খাচ্ছে সে। পরম নিশ্চিন্তে সিগারেটে শুক টান দিচ্ছিল তখন অর্জুন। এই টানই তার জীবনের শেষ টান হবে, ভাবে রাজা। দ্রাম দ্রাম দ্রাম, পরপর 3টে বুলেট সেধিয়ে যায় শরীরে। হ্যালো, মেরে দিয়েছি। ও এখন মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। বেশ করেছ। তুমি কোথায়? এখন তো বলো কে তুমি। হ্যালো হ্যালো হ্যালো, আই লাভ ইউর ওয়াইফ, আই কেয়ার ইউর ওয়াইফ বেটার দ্যান ইউ। ফোন কেটে যায়। রাজা অধৈর্য হয়ে বারবার ফোন করতে থাকে। ফোনের রিং হবার আওয়াজ শুনতে পায় সে। রিংয়ের শব্দ ধরে দু পা হাঁটতেই একটা ঝোপের ভেতর থেকে সে লোকটির ফেলে যাওয়া পরিত্যক্ত মোবাইলটি উদ্ধার করে। মোবাইলটা নিয়ে সে দ্রুত যায় লাশের কাছে। উপুর হওয়া লাশটাকে সামনে ঘোরায় রাজা। দেখে অর্জুন নয়, ভবঘুরে একটা লোক, যাকে রাজা অনেক সময় দেখেছে রাস্তায়। রাজার এবার খেয়াল পড়ে এই রকমই পোশাক পরে থাকতো লোকটি। পুলিশের গাড়িটা ঠিক এই সময় সশব্দে ব্রেক কষে দাঁড়ায় রাজার সামনে। মোবাইলটা ট্র্যাক করে ওরা জায়গাটির সন্ধান পেয়েছে। রাজাই ট্র্যাক করতে বলেছিল পুলিশকে। রাজা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চেঁচিয়ে ওঠে। বছর 2 হয়ে গেছে। রাজা এখন পাগলা গারদে। সম্পূর্ণরূপে সে পাগল হয়ে গেছে সেই রাত থেকেই। এনা মাঝে মাঝে যেত রাজার কাছে, কিন্তু এনাকে চিনতে পারেনি রাজা। এনা তাই এখন যাওয়া ছেড়ে দিয়েছে। কি যে হলো সেদিন রাত্রে, এনা ভেবে ভেবে কোনো কুল কিনারা করতে পারে না। অর্জুনের মানসিক সান্নিধ্য খারাপ লাগে না এনার। এই 2 বছর শালীনতা বজায় রেখে সে এনার খোঁজ খবর নিতে আসে। মানসিক যন্ত্রণাগুলো শেয়ার করে এনা অর্জুনের সাথে। অর্জুন সমবেদনা জানায়, বলে, জীবন তো আর থেমে থাকবে না এনা, নিজের কথাও তো ভাবতে হবে। একটা দীর্ঘ জীবন পড়ে আছে তোমার সামনে। এনা অর্জুনের কথা ভাবে, রাজার কথাও। ডিভোর্সের কথা বলেছে অর্জুন এনাকে। রাজার মানসিক অবস্থার জন্য নাকি একতরফা ডিভোর্স পেয়ে যাবে এনা। অর্জুন এতবার আসে কিন্তু কখনো ফোন করেনি এনাকে। কেন তা বোঝে না এনা, তাই এনাও কখনো অর্জুনকে ফোন করেনি। কিছুদিন হলো একটা কালো বিড়াল খুব জ্বালাচ্ছে এনাকে। বিড়ালটা চোখ দুটোর দিকে তাকালে অস্বস্তি করে ওঠে এনার। ভয়ও করে। অনেকবার তাড়িয়েছে, জানলা দরজা বন্ধ করে দেখেছে, কিন্তু কোন ফাঁক ফোকর গলে যে চলে আসে তাই এনা বুঝতেই পারে না। টেবিলে রাখা ফলগুলো দিব্যি সাটিয়ে বিড়ালটা পূব দিকের জানলার তাকটায় কুণ্ডলি পাকিয়ে বসে বসে এনাকে দেখে। বিড়ালটার অত্যাচারে এনা টেবিলে ফল রাখাই ছেড়ে দিয়েছে। অবশেষে একটা জব্বর প্ল্যান ফেদেছে এনা বিড়ালটিকে জব্দ করার। এনা অবশেষে রাজি হলে। কি যে আনন্দ হচ্ছে তোমায় বোঝাতে পারবো না। সিদ্ধান্তটা স্বার্থপরের মতো নিচ্ছি না তো অর্জুন। তা কেন হবে? তোমার দীর্ঘ জীবনটাকে একটা পাগল খুনির জন্য কেন নষ্ট করবে? কি জানি ও কেন করলো অমন। প্রথম থেকেই তো অমন ছিল, দেখতে না রেগে গেলে কেমন করতো। অর্জুনের আজ খুব আনন্দ। এনা আজ ডিভোর্সের জন্য মত দিয়েছে। ডিভোর্স পেপারসে এনার সই নিয়ে অর্জুন গাড়ি ড্রাইভ করে চলেছে উকিলের কাছে। ডান হাতে স্টিয়ারিং ধরে আয়েশ করে আপেলটাতে কামড় বসায় অর্জুন। আপেলটা খুব মিষ্টি। কয়েকটা কামড়েই আপেলটা শেষ হয়ে যায়। হঠাৎ চারিপাশটা কেমন ঘোলাটে লাগতে শুরু করে অর্জুনের। অর্জুনের মাথাটা হঠাৎ ঘুরে যায়। হ্যালো অর্জুন, বলো। এনা, তুমি কি জানলার তাকে রাখা আপেলটা নিয়েছো?
বিড়ালটার জন্য ওটা রেখেছিলাম, কিন্তু ওটা সকাল থেকে আসেনি, অথচ তাকের মধ্যে আপেলটাও নেই। তুমি এসেছিলে তাই তোমায় জিজ্ঞেস করছি। হ্যাঁ, কেন? আরে ওটাতে তো বিষ মেশানো আছে, বিড়ালটাকে মারার জন্য বিষ মিশিয়েছিলাম। কি করলে না? ফোনটা কেটে যায়। হঠাৎ এনার মাথায় বিদ্যুতের ঝিলিক খেলে গিয়ে একটা প্রশ্নের উদয় হয়। তুতলে যেন ওকে কথা বলতো। রাজা বলেছিল ওকে। আননোন নম্বরের লোকটা না? তবে কি অর্জুনই? দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হয়ে যায় এনার। পরপর ঘটে যাওয়া ঘটনার দৃশ্যগুলো স্লাইড শোয়ের মতো সাজায় এনা। বুঝতে পারে অর্জুনই সব কিছুর জন্য দায়ী। অর্জুন এমনিতে স্বাভাবিকভাবেই কথা বলতো, কেবল ফোন করার সময়ও তুতলে যেত। খুব ছোটবেলা থেকে অর্জুনের এই সমস্যাটা ছিল। কেন এটা হতো অর্জুন বোঝেনি কখনো। আর হ্যাঁ, অর্জুনই সেদিন সন্ধেবেলায় এনাকে ফোনটা সুইচ অফ করতে বলেছিল, নাকি রাজা সুইচ অফ দেখে পরিমরি করে ফিরে আসবে, আর টাকার লোভ দেখিয়ে অর্জুনই ভবঘুরে লোকটিকে সাধু বাবার জঙ্গলে পাঠিয়েছিল। যাই হোক, বিশ্বের প্রভাবে অর্জুনের চোখ দুটো বুজে আসে। এই সময় একটা ডাম্পারের মুখোমুখি পড়ে যায় অর্জুনের গাড়ি। অর্জুন সমেত থেতলে যায় গাড়িটির সামনের অংশটি। অর্জুনের নিয়তি অর্জুনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখন এনার সাথে বিড়ালটার সখ্যতা বেড়েছে। বিড়ালটা আসলে বাচ্চা দেবার জন্য খাদ্য খুঁজছিল, আশ্রয় খুঁজছিল। সেই আশ্রয় অবশেষে সে পেয়েছে এনার কাছে। নরম তুলতুলে 3টি বাচ্চা এখন ঘরময় দাপিয়ে বেড়ায় এনার। এনা এখন মাঝে মাঝে রাজার কাছে গিয়ে দাঁড়ায়। রাজার বোবা চোখের ভাষা এনা এখন বেশ পড়তে পারে। রাজার চোখের দৃষ্টিটা এখন স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। ডাক্তাররা আশ্বাস দিয়েছে এনাকে। আশায় বুক বেঁধে এনার এখন দিন গুজরান। ঝড় থেমে গেছে, বসতি আবার হয়তো গড়ে উঠবে এনার আর রাজার। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো কমেন্ট করে একটা জানাবেন। ধন্যবাদ।